সেই বাঁশঝাড়ে বাস করত ভয়ঙ্কর এক লম্বা চুলের শাকচুন্নি। রাতের বেলা যে ওই পথ দিয়ে যেত, অমনি শাকচুন্নি তার লম্বা চুল দিয়ে তাকে পেঁচিয়ে ধরে রক্ত চুষে খেত। আর সেখানে পড়ে থাকতো রক্তশূন্য মৃতদেহটি। অনেকদিন আগের কথা। পলাশপুর নামে এক গ্রাম ছিল। গ্রামটিতে অল্প কয়েকটি পরিবার বসবাস করত। সবুজ শ্যামলে ঘেরা গ্রামটির মধ্য দিয়ে বয়ে গেছে ইচ্ছামতি নদী। গ্রামের শেষ প্রান্তে একটি বড় বাঁশঝাড় ছিল। বাঁশঝাড়টি ছিল অনেক ভয়ঙ্কর। সবাই বাঁশঝাড়টিকে শনির আকড়া বাঁশঝাড় নামে চিনত। আর সেখানে বাস করত লম্বা চুলওয়ালা এক শাকচুন্নি। তার চুলগুলো ছিল অনেক কালো আর লম্বা। মর জ্বালা, এসব নিরামিষ খানা পিনা আর ভালো লাগে না। অনেকদিন হলো মানুষের রক্ত খাই না। মানুষগুলো কেমন চালাক হয়ে গেছে। সন্ধ্যার পর আর কেউ একা আসে না এই পথে। যাই, আজকেও অপেক্ষা করি গিয়ে, যদি একটা শিকার পাই। এই কথা বলে শাকচুন্নি বাঁশঝাড়ের দিকে যায় আর একটা বাঁশের উপরে উঠে বসে থাকে। সেই কখন থেকে হাঁটছি, পথ যেন ফুরোচ্ছেই না। বাড়ি থেকে বের হতে অনেক দেরি করে ফেলেছি, তাই তো এত রাত হয়ে গেল। সামনের বাজারটা পেরোলেই যে গ্রামটা, ওখানেই আমার বোনের বাড়ি। আর একটু হাঁটলেই পৌঁছে যাব। সেই পথে একা বিড়বিড় করতে করতে সেই বাঁশঝাড়ের তলে এসে পড়ে। আর এদিকে শাকচুন্নিও দূর থেকে তাকে দেখে শিকার ধরার জন্য ওত পেতে থাকে। অনেকদিন পর একটা শিকার পেয়েছি। আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে। এই কথা বলে শাকচুন্নি তার লম্বা চুল রাস্তার মধ্যে বিছিয়ে দেয় আর মানুষের রক্ত খাওয়ার জন্য জিহ্বা লক করতে থাকে। ওরে বাবা, কি ঘুটঘুটে অন্ধকার! রাস্তাটা তো ভালো করে দেখাই যাচ্ছে না। আর এই বাজারটাও অনেক অন্ধকার আর ভয়ঙ্কর। তাড়াতাড়ি বাজারটা পার হলেই বাঁচি। এই কথা বলে অতীক সেই বাজারটা পার হতে যাবে, অমনি শাকচুন্নির লম্বা চুল তাকে পেঁচিয়ে ধরে। ওকে, রশি দিয়ে আমাকে কে বেঁধে ফেললো? কালো কালো চুলের মতো রশি, আমি যে খুলতে পারছি না। খুলতে পারবি না রে হতচ্ছাড়া। ওটা দড়ি নয়, ওটা আমার চুল। আজকে তোর রক্ত চুষে খাবো। কে তুমি? আমাকে বেঁধেছো কেন? আমাকে ছেড়ে দাও। আমি বোনের বাড়ি যাব। আমার বোন যে আমার জন্য অপেক্ষা করছে। আমি শাকচুন্নি রে, রক্ত চুষা শাকচুন্নি। আজ তোর রক্ত চুষে খাবো। যাওয়াচ্ছি তোকে বোনের বাড়ি। এই কথা বলে রক্তচোষা শাকচুন্নি লোকটির গলায় কামড়ে ধরে। আমাকে ছেড়ে দাও, বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। শাকচুন্নি লোকটির রক্ত চুষে নিয়ে লোকটিকে মেরে ফেলে বাঁশঝাড়ের ভিতরে চলে যায়। আর সেখানে পড়ে থাকে লোকটির রক্তশূন্য মৃতদেহটি। কয়েকদিন পরের কথা। ওই গ্রামের দীপক বাজার থেকে বাড়ি ফিরতেছিল। আজ বড্ড দেরি হয়ে গেল। রাস্তার ওই বাজারটা কিভাবে যে পার হব? রাস্তায় তো কোনো লোকজনও দেখছি না।
যাই, সাহস করে এগিয়ে দেখি। তারপর দীপক সাহস করে বাঁশঝাড়টা পেরোতে থাকে। আর এদিকে শাকচুন্নিও তাকে ধরার জন্য রাস্তায় তার লম্বা চুল বিছিয়ে দিয়ে বাঁশের উপরে বসে থাকে। ওই তো শিকার এসে গেছে, একবার খালি চুলের উপরে পাটা রাখ, তারপর তোর খেল খতম। রক্ষে করো ভগবান, এই বাচ্চারে যেন কোনো বিপদ আপদ না আসে। দীপক যেই শাকচুন্নির চুলে পা দিয়েছে, অমনি শাকচুন্নির লম্বা চুল দীপককে পেঁচিয়ে ধরে। এই তো পেটাকে ধরে ফেলেছি, পালাবি কোথায়? আয় তাড়াতাড়ি তোর রক্তটা চুষে নেই। রাম রাম, হায় ঈশ্বর, শেষ পর্যন্ত পেতনির ফেতে আটকে গেলাম। এই পেতনি তো আমার রক্ত চুষে খেয়ে আমাকে মেরেই ফেলবে। দীপকের কথা শেষ না হতেই শাকচুন্নি দীপকের গলায় যেই কামড় বসাতে যাবে, অমনি দূর থেকে মোটর সাইকেলের একটা লাল আলো তাদের গায়ে এসে পড়ে। এই লাইটের আলোটা এখনই আসার ছিল, আসার আর সময় পেল না। আজকের মতো বেঁচে গেলি, যা ভাগ এখান থেকে। এই কথা বলে শাকচুন্নি দীপককে ছেড়ে দিয়ে এক লাফে বাঁশবাগানের উপরে চলে যায়। রাম রাম, রাম রাম, ঈশ্বর আমায় বাঁচিয়েছে, নইলে আজ আমায় শাকচুন্নিটা মেরেই ফেলতো। দীপকের কথা বলা শেষ হতেই সেই মোটর সাইকেলটা দীপকের কাছে এসে থামে। আর দীপকের কাছে সব কিছু শুনে দীপককে মোটর সাইকেলে নিয়ে বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে গ্রামের লোকজন দীপকের কাছে রাতের ঘটনাটি শুনে আর সবাই মিলে একটা বৈঠক বসায়। এই শাকচুন্নিটির অত্যাচারে গ্রামে বসবাস করা মুশকিল হয়ে গেছে, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ জেঠা, এবার আমরা এই শাকচুন্নির একটা ব্যবস্থা করেই ছাড়বো। চলো সবাই লাঠি নিয়ে, আজ শাকচুন্নিকে সবাই মিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরেই ফেলবো। থামো থামো, সবাই থামো। আমরা মানুষেরা ওই শাকচুন্নির সাথে পেরে উঠবো না, এর জন্য আমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে। তারপর গ্রামের লোকজন মিলে বড় এক তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, আমাদের রক্ষা করুন। এই শাকচুন্নি আমাদের গ্রামের লোকজনকে মেরে ফেলছে। সন্ধ্যার পর শনির আঁকড়া বাঁশঝাড়ের পাশ দিয়ে কেউ গেলে শাকচুন্নি তাকে চুল দিয়ে বেঁধে রক্ত চুষে নিয়ে মেরে ফেলে। আমাদের বাঁচান তান্ত্রিক বাবা, আজকেই এর একটা বিহিত করুন। এই কথা বলে তারা তান্ত্রিককে অনেক অনুরোধ করে। তান্ত্রিক সবার কথা শুনে বলে, তোদের সবার কথা শুনলাম, মনে হচ্ছে একটা পিশাচ বন্দি যজ্ঞ করতে হবে। আগামীকাল শনিবার, আমাবস্যার রাত, কালকেই মধ্যরাতে যজ্ঞের ব্যবস্থা কর। এই পিশাচ বন্দি যজ্ঞের মাধ্যমে শাকচুন্নিকে বন্দি করতে হবে। তান্ত্রিকের কথা মতো শনিবার রাতে গ্রামের লোকজন সেই বাঁশঝাড়ের তলে পিশাচ বন্দি যজ্ঞের ব্যবস্থা করে। আমাবস্যার রাত, তার উপরে শনিবার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পেঁচা আর শেয়ালের ডাক ভেসে আসছে। এদিকে তান্ত্রিক তার যজ্ঞ আরম্ভ করে দেয়, আর গ্রামের লোকজন যজ্ঞের পাশে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে। ওং হ্রিং ব্রিং ক্রিং ফট, শাকচুন্নিতি চলে আয় ফটাফট। সাবধান, তুই যেই হোস না কেন
তাড়াতাড়ি যজ্ঞের কাছে চলে আয়। হুঁশিয়ার, সাবধান। ওং হ্রিং ব্রিং ক্রিং ফট সাহা। তান্ত্রিক মন্ত্র জপে শাকচুন্নিকে ডাকতে থাকে, আর এদিকে শাকচুন্নি বাঁশঝাড়ের আড়াল থেকে তান্ত্রিককে দেখতে থাকে আর ছটফট করতে থাকে। আর পারছি না, ওই তান্ত্রিক কি ভয়ঙ্কর মন্ত্র জপ করছে, আমাকে এবার যেতেই হবে। ওং হ্রিং ব্রিং ক্রিং ফট। শাকচুন্নিটি চলে আয় ফটাফট। তুই যেই হোস তাড়াতাড়ি চলে আয়। তান্ত্রিকের মন্ত্র জপা শেষ হতেই সেই শাকচুন্নি সেখানে এসে হাজির হয়। আমাকে বিরক্ত করছিস কেন? আমাকে যেতে দে। আমাকে বিরক্ত করলে আমি কাউকে বাঁচতে দিব না। ওং হ্রিং ব্রিং ক্রিং চামুন্ডায় নমঃ। শাকচুন্নি তুই যেই হোস এই বোতলের ভিতরে চলে আয়। না, আমাকে বন্দি করো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাকে যেতে দাও, যেতে দাও। আমি তোকে কথা দিচ্ছি, তোর কোনো ক্ষতি হবে না। তুই এই বোতলের ভিতরে চলে আয়। তান্ত্রিকের কথা বিশ্বাস করে শাকচুন্নি সেই বোতলের মধ্যে ঢুকে যায়, আর তান্ত্রিক তখনই বোতলের মুখটা বন্ধ করে দেয়। আজ থেকে তোদের আর কোনো ভয় নেই। এই শাকচুন্নিকে আমি বোতলে বন্দি করে ফেলেছি। এখন তোমরা সবাই বাড়ি ফিরে যাও। এই কথা বলে তান্ত্রিক শাকচুন্নিকে বোতলের ভিতরে বন্দি করে সেখান থেকে চলে যায়, আর গ্রামের লোকজন সেখান থেকে খুশি মনে বাড়ি ফেরে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে।